আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ টেক রুলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব সপ্তম শ্রেণীর হাইলাইটস ক্লাস করব। সাধারণত আমরা আজকে হাইলাইটস বলতে ট্রান্সফরমেশন অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেই চ্যাপ্টারটা আছে এটার আজকে আমরা হাইলাইটস করব। হাইলাইটস হতো আমরা একটু পুনরালোচনা করব। সাধারণত আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি। আবার হ্যাবোধক এবং নাবোধকের দিক থেকে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তাই না? তো এখন আমরা সেটা প্রথমে শিখবো সেন্টেন্স সাধারণত রূপান্তর অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেটাকে বলে। সাধারণত আমরা এর আগে পড়েছি, কিন্তু আজকে জাস্ট আমরা একটা রিভাইজ দিয়ে যাব। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করে, বা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে করে, বুঝতে পারছো? তারপর ভয়েসও আছে। তো আমার মনে হয় আজকে একটা ক্লাসে আমরা ভয়েস পুরোটা কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, তো আর কথা না বলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো এখানে আমরা প্রথমে কি করব, আজকে আমরা প্রথমে করব অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব। আমার মনে হয় তোমাদের সবার খাতায় এগুলো এর আগে করানো হয়েছে। আমি জাস্ট একটু রিভাইজ দেবো তোমাদেরকে। হোপ দ্যাট ক্লিয়ার, তাই না? জাস্ট একটু রিভাইজ দেওয়াবো আজকে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইচ্ছা দেখো, যেমন আমরা সাধারণত ইন্টারোগেটিভের গঠন পড়েছিলাম, তাই না? দেখো, ইন্টারোগেটিভ গঠন করার আগে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। উই ক্যান গেট এ গুড রেজাল্ট। যেটা বারবার এইভাবে, যেটা ফ্যাক্ট আমাদের ইন্টারোগেটিভ করার নিয়ম কি সেটা আগে আমাদের মুখস্থ করতে হবে, তাই না? ইন্টারোগেটিভ করার নিয়ম কি? প্রথমে কি লাগে আমাদের? গঠন। কী করার গঠন? এটা ইন্টারোগেটিভ করার গঠন, বুঝতে পারছো? মানে ইন্টারোগেটিভ করার নিয়ম এটা কিন্তু অ্যাকচুয়াল গঠন না, আসলে এটা ইন্টারোগেটিভ করার নিয়ম একটা। প্রথমে আমরা কী আনবো? সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব আনবো। কী আনবো? কথা বলতেছে না। প্রথমে কী আনবো? অক্সিলারি ভার্ব। তারপর কী আনবো? তারপর আনবো কি? একটা নট নো। কী আনবো? একটা নট আনবো। যদি কি হয়? নট আনবো। যদি কি সেন্টেন্সটা হ্যাবোধক থাকে তাহলে নাবোধক করতে হয়, সেই ক্ষেত্রে আমরা নট আনবো। আর যদি এখানে সেন্টেন্সটা যদি দেওয়াই থাকে নাবোধক, তখন কি নট আনবো না। তো এখানে নট, তারপর হবে কি? সাবজেক্ট। তারপর কি হবে? সাবজেক্ট। তারপর মূল ভার্ব। কি? মূল ভার্ব। মূল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব বলে অনেক সময়। তো তোমাদের ক্ষেত্রে মূল ভার্ব পড়ানো হয়েছিল, যে অক্সিলারি ভার্বগুলো বাদে বাকি অংশ। তারপর অবজেক্ট, সেটা কি হবে? কোশ্চেন মার্ক হবে। সেটা কোশ্চেন মার্ক দিতেই হবে। তাহলে এই সেন্টেন্সটা খেয়াল করে, এখানে কী লেখা আছে? উই ক্যান গেট আ গুড রেজাল্ট। তাহলে এখানে কি আছে? এ গুড রেজাল্ট। এই সেন্টেন্সে প্রথমে কি বলছি আমরা? ইন্টারোগেটিভ করার নিয়মে প্রথমে অক্সিলারি ভার্ব আছে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? ক্যান আছে। তাহলে কি ক্যানকে শুরুতে নিয়ে আসবো? ক্যান কি হয়ে যাবে? ক্যান নট। ক্লিয়ার? তারপর কি? সাবজেক্ট নিয়ে আসবো, উই। তারপর বাকি অংশ লিখে দিব, গেট এ গুড রেজাল্ট। মানে আমরা কি ভালো রেজাল্ট পেতে পারি না? এরকম উত্তর আসে। কান্ট উই গেট এ গুড রেজাল্ট? ক্লিয়ার? তারপর আসো, শি হ্যাজ এ নিউ বুক, তাই না? এখানে কি হবে তাহলে? হ্যাজ। সাথে কি হ্যাবোধক থাকলে কি হবে? নাবোধক। হ্যাজ নট। তারপর শি, অ্যাজটা ছোটাতর হয়ে গেল, খেয়াল রাখতে হবে। এইচের হ্যাজটা এখানে বড়াতর হয়ে গেছে, কী কারণে সেগুলো মনে রাখতে হবে। তোমাদের যদি কারো না জানা থাকে প্রশ্ন করবা যে এরকম কেন হইলো। প্রত্যেক পদে পদে তোমাদের প্রশ্ন করে অভ্যাস করতে হবে, না হলে তোমরা ইংলিশটা শিখতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, এটা তো আমরা জানি যে অক্সিলারি ভার্ব কী জানো আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তবে কি স্যার? অট টু, গোয়িং টু, ডেয়ার টু, নিড টু, ডু, ইট, ডাজ। এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা খুব সহজে করতে পারি, তাই না? অর্থাৎ এই ধরনের অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সে, এটা আমরা খুব সহজে করতে পারি। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে, ডাইরেক্ট মূল ভার্ব দেওয়া থাকে, তখন কীভাবে হবে সেন্টেন্সে? যেমন শি ওয়াক্স, সে হাঁটে, তাই না? স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে। ইউ হেল্পড, তুমি সাহায্য করছো কাদেরকে? হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করেছিলে। দে ফাউন্ডেড, তার প্রতিষ্ঠা করেছিল কি? এ সিটি, তার একটা শহর প্রতিষ্ঠা করেছিল, দেয়ার, সেখানে। আচ্ছা, দেখো আমাদের ইন্টারোগেটিভ করার নিয়ম প্রথমে অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু এখানে খেয়াল করে তিনটা সেন্টেন্সের একটা তো কি অক্সিলারি ভার্ব নাই। প্রত্যেকটাতে শুরুতে সাবজেক্ট আছে ঠিকই, তাই না? কিন্তু তারপর অক্সিলারি ভার্ব নাই। ডাইরেক্ট কী দেওয়া আছে? মূল ভার্ব দেওয়া আছে সরাসরি।
মূল ভার্ব কোনগুলো, যেমন এই সেন্টেন্সে কি ওয়ার্কস আছে, তারপরটাতে কি হেল্পড আছে, তারপরটাতে ফান্ডেড আছে, ফাউন্ডেড, তাই না? হ্যাঁ, সাধারণত সাবজেক্টে পরে মূল ভার্ব থাকে, সাধারণত অক্সিলারি ভার্ব না থাকে, কখনো অ্যাডভার্বও তো থাকতে পারে, সেটা আমরা সামনে দেখাবো। তাহলে এই যে এইখানে মূল ভার্ব, আরও মূল ভার্ব চেনার উপায় কি, শেষে দেখবা ইডি আছে, সাধারণত যে ইডি আছে বা এস থাকে, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা দেওয়া আছে দেখবা যে এর সাথে ইডি আছে কিনা বা এস আছে কিনা, বা আমরা যে ভার্বগুলো পড়ছি সেগুলো প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকতে পারে, যেমন ইট, ড্রিঙ্ক, সিং, রান, কাম, লিভ, এরকম। হ্যাঁ, তো যদি অক্সিলারি ভার্ব যদি এখানটা না থাকলে কি করব বলো? অক্সিলারি ভার্ব না থাকলে কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে কিন্তু আমাদের তো অক্সিলারি ভার্ব লাগবে অবশ্যই, তাই না? মানে ইন্টারগ্রেটিভ করার সময় আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবেই। অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্স আগের থেকে যদি না থাকলে কি নিব? ডু, ডিড বা ডাজ নিব, যে কোনো একটা নিব, তিনটার। কিন্তু আমরা তো আমাদের মন মতো বা ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো তা নিতে পারবো না, তাই না? এই মানে ইংলিশে তো একটা দুনিয়া আছে, তাদের তো একটা নিয়ম আছে, আমাদের যেমন একটা দুনিয়া আছে, আমাদের একটা নিয়ম আছে, তাই এদেরও কী আছে, একটা নিয়ম আছে, এরা তো অবশ্যই নিয়ম মাফিক। তাহলে আমরা এখন কোনটাকে নিবি? 1 নম্বর সেন্টেন্সটা ধরো, যখনই দেখলা যে অক্সিলারি ভার্ব নাই, তখনই খুঁজে বের করতে হবে তোমার কাকে? মূল ভার্বকে। একে কোন জায়গা থেকে তুমি আনবা তুমি ভালো জানো, তোমার আনতে হবে না, দেওয়াই আছে, হয়তো সে লুকায় থাকতে পারে মাঝে মধ্যে, খুঁজে তোমার বাইর করতে হবে, যদি নাও থাকে তোমার আবিষ্কার করে নিতে হবে। ক্লিয়ার? যেমন এইখানে শি ওয়ার্কস স্লোলি আছে, এখানে মূল ভার্ব কোনটা? ওয়ার্কস। যখনই দেখবো অক্সিলারি ভার্ব তখনই মূল ভার্বটাকে ধরবো, জিজ্ঞাসা করবো যে আপনার অবস্থাটা কী। আমরা জানি কি একটা ভার্বে কয়টা ফর্ম? সাধারণত 5টা ফর্ম, তোমাদের কি জানা আছে? ওয়ার্ক, এটা কি পাস্টে? ওয়ার্কড, পাস্ট পার্টিসিপল কি? ওয়ার্কড, তাই না? আরেকটা হচ্ছে কি এস যুক্ত হয়, সাধারণত এস যুক্ত হয় কার সাথে? প্রেজেন্ট ফর্মের সাথে। সাধারণত এই যে প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় কি যুক্ত হয়? এস যুক্ত হয়। আরেকটা হচ্ছে আইএনজিও হয়, ওয়ার্কিং, প্রেজেন্ট ফর্মের সাথে কি সবসময় আইএনজি হয়। তাহলে আমাদের কোনটা দেওয়া আছে? ওয়ার্কস দেওয়া আছে, তাই না? ওয়ার্কসের সাথে কি আছে? তাহলে এস আছে না? তাহলে মূল ভার্বের সাথে যদি এস থাকে, কি থাকে? মূল ভার্বের সাথে এস যুক্ত থাকলে শুরুতে কি নিব আমরা? ডাজ নিব। হ্যাঁ, এটাতে কিউ হয়ে গেল, তাই না? ডাজ, নট। তারপর কাকে নিয়ে আসবে? সাবজেক্টকে নিয়ে আসবে। কেন আনলাম? এখানে ওয়ার্কসের সাথে এস ছিল, তাহলে শি, ডাজ নট শি বা ডাজেন্ট শি। তারপর কি হবে? মূল ভার্বটাকে এখানে বসাই দিব। সবসময় মনে রাখবো, ডু, ডিড, ডাজের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কি হয় এদের পরে? সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেহেতু এখানে ওয়ার্কস আছে, ওয়ার্কস হয়ে যাবে কি? ওয়ার্ক। পাস্টে থাকলেও প্রেজেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপর যা আছে তাই, স্লোলি, কোশ্চেন মার্ক। তারপরটা দেখো, ইউ হেল্প দ্য পুয়ার, এখানে দেখো মূল ভার্ব কোনটা? হেল্পড আছে, তাহলে এখানে ইডি যুক্ত আছে। ইডি যুক্ত থাকা মানে কি? এটা পাস্ট ফর্মে আছে না? কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে কী হবে? হেল্পড পাস্টে আছে, তাহলে কী হবে? শুরুতে ডিড আসবে না? মূল ভার্ব যদি কি পাস্টে থাকে, কিতে থাকে? তাহলে এখানে লেখা দিই মূল ভার্ব এস যুক্ত, তাহলে কি আসবে? ডাজ, তাই না? মূল ভার্ব সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, উপরটাতে মূল ভার্ব যদি কি শুধু প্রেজেন্টে থাকে, তাই না? প্রেজেন্টে, তাহলে কি আসবে? ডু আসবে। আর মূল ভার্ব যদি কি থাকে? পাস্টে থাকে, তাহলে কি আসবে? ডিড আসবে। ক্লিয়ার? এখন দেখো, তাহলে এখানে কি হেল্প পাস্টে আছে, তাহলে কি ডিড নিলাম আমরা শুরুতে, তারপরে কি এটা নট নিতে হবে? ডিড নট। সাবজেক্ট হলো কি? ইউ, ওয়াইটা ছোটতার হয়ে গেছে, খেয়াল রাখো। তারপর হবে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কে আছে? হেল্প আছে না? আমরা কি জানি? হেল্পের প্রেজেন্ট কি? হেল্প। তারপর যা আছে তাই, হেল্প দ্য পুয়ার, এসে কী হবে? একটা কোশ্চেন মার্ক। ক্লিয়ার? দে ফাউন্ডেড এ সিটি দেয়ার, তাহলে কী হবে? এখানেও তো ফাউন্ডেড আছে, তো পাঁচটি আছে না? ডিড নট। এখানে তোমাদের এটা লেখার একটা বিষয় বুঝাই দিই, সেটা হচ্ছে যে আমরা প্রথম ফাইন্ড থেকে খুঁজে পাওয়া, তাই না? ফাইন্ড এ পাস্ট কি? ফাউন্ড। ক্লিয়ার? এই হলো একটা ফাইন্ড থেকে খুঁজে পাওয়া বা পাওয়া এই অর্থে। আরেকটা আছে হচ্ছে ফাউন্ড অর্থ নিজেই প্রতিষ্ঠা করা। ফাউন্ড এটা অর্থ কি? এটা নিজে না, মানে এটা অর্থ প্রতিষ্ঠা করা। ক্লিয়ার? যেমন আমাদের শহর প্রতিষ্ঠা করা হয়েছে না? কারা করছে? মানুষের প্রতিষ্ঠা করছে না? এই ফাউন্ডের পাস্ট কি হবে? ফাউন্ডেড। কি হবে? পাস্ট পার্টিসিপল ফাউন্ডেড, মনে রাখতে হবে। হ্যাঁ, আসো তারপরে তাহলে এখানে ফাউন্ডেড কি? প্রতিষ্ঠা করা অর্থ না? এটা পাস্টই আছে, তাহলে প্রেজেন্ট হয়ে গেল। সরি, ডিড নিলাম, তারপর কি? দে হবে, আর ফাউন্ডেড হয়ে যাবে কি? ফাউন্ড হয়ে যাবে না? ফাউন্ড এ সিটি দেয়ার। ক্লিয়ার? কোশ্চেন মার্ক। এই সাধারণত ক্লাস 7-এ এর মধ্যেই থাকে, এই রুলসগুলোর মধ্যে থাকে। আশা করি এগুলো তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা এগুলো উঠিয়ে নিবে পরে।
তো চলো তারপর আমরা আর একটু রিভাইজ দেই। তোমাদেরকে আমি ক্লাস দিয়ে দিব, তোমরা সেখান থেকে উঠে নিবে, ক্লাস আবার দেখা। ক্লিয়ার? আসো, যদি দেখো এরকম আছে, she always visits ঢাকা, সে সবসময় কি ঢাকা ভ্রমণ করে। they often, তারা প্রায় কি করে, they often use মোবাইল ফোন, তারা প্রায় মোবাইল ফোন ব্যবহার করে। কথা ব্যবহার করে অ্যাট ক্লাসরুম বা ডিউরিং ক্লাস, ক্লাস চলাকালীন সময়ে না। she also ate juice, সেও কি জুস খেয়েছিল। আরেকটা, সাডেনলি আই ফরগেট, মাঝে মাঝে আমি ভুলে যাই। এভরিথিং, সব কিছু আমি ভুলে যাই। দেখো এইখানে এক নম্বরটা কি আছে, শি অলওয়েজ ভিজিট ঢাকা। দুই নম্বরটা কি, অফেন ইউজ মোবাইল ডিউরিং ক্লাস, তাই না। শি অলসো অ্যাট জুস, সাডেনলি আই ফরগট এভরিথিং, ফরগেট এভরিথিং। সাধারণত আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, অলওয়েজটা কি অ্যাডভার্ব না, পড়ছো না তোমরা অ্যাডভার্ব, যে ওয়ার্ড কি ভার্বের দোষ গুণ অবস্থা বা পরিমাণ বোঝায় তাকে কি অ্যাডভার্ব বলে। এখানে অলওয়েজ দ্বারা কি বোঝানো হচ্ছে, সর্বদা ভিজিট করে। কে ভিজিট করে? সেনা। এই সেনা কি করে? ভ্রমণ করে। তার ভার্বের একটা অবস্থা না, কখন ভ্রমণ করে? সব সময়, সর্বদা। তারপরটা দেখো, দি অফেন ইউজ মোবাইল ফোন, তারা ব্যবহার করে মোবাইল ফোন কখন? প্রায়। অফেন অর্থ কি? প্রায়। তার এটা কাকে বোঝাচ্ছে? সে তারা প্রায় নাকি ব্যবহার করে প্রায়? মূলত ব্যবহার করে প্রায়, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করার যে একটা অভ্যাস, সেটা কি তারা প্রায়ই করে। তাহলে এখানে ভার্বের যে একটা অবস্থা, এটাকে কি বলে? অ্যাডভার্ব বলে। ক্লিয়ার? শি অলসো অ্যাট জুস, সেও কি জুস খেয়েছে, আরও জুস খেয়েছে বা সেও জুস খেয়েছে। ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন, বুঝতে পারছো? মানে এখানে যাবৎকালীন বোঝায়, কোনো কাজ চলাকালীন সময়ে, যেমন ডিউরিং ইটিং, খাওয়ার সময়ে। তো দে অফেন ইউজ মোবাইল ফোন ডিউরিং ক্লাস, মানে ক্লাসের সময়ে তারা প্রায় মোবাইল ব্যবহার করে। যখন এই ধরনের অ্যাডভার্বগুলো দেখবো, তোমাকে বুঝে নিতে হবে যে এখানে অক্সিলারি ভার্ব নাই, তার মানে কি অ্যাডভার্বের পরে কি থাকে? মূল ভার্ব থাকে। এই যে মূল ভার্ব হচ্ছে এইটা। ক্লিয়ার? এই যে মূল ভার্ব হচ্ছে কি এইটা। তো এক নম্বরটা দেখো, শি অলসো ভিজিটস ঢাকা, ভিজিটস থেকে এস আসে না, তাহলে কি হবে? ডাজ আসে পড়বে। তোমরা কি বুঝতেছো? ডাজ নট সি, তারপর অলওয়েজের মতো অলওয়েজ থাকবে। ক্লিয়ার? অলওয়েজের মতো অলওয়েজ থাকবে। অলওয়েজটা সাধারণত অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত তোমরা এই ধরনের অ্যাডভার্ব, এগুলো তোমরা মূল ভার্বের আগে বসাইতে পারবে। ক্লিয়ার? কার আগে বসাইতে পারবে? মূল ভার্বের আগে বসাইতে পারবে। পরে মনোযোগ দাও। অলওয়েজ, তাহলে ভিজিট হয়ে যাবে কি? ভিজিট হয়ে যাবে না? ভিজিট ঢাকা। পরে না বললে আমাকে প্রশ্ন করে আমি আবার সাথে সাথে বুঝাই দেবো এখনই। কেউ কি বোঝার কোনো কারো সমস্যা আছে? বুঝতেছো? সমস্যা আছে? কোনটা? হ্যাঁ, ভিজিটটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। পাঁচটা থাকলে প্রেজেন্ট হয়ে যাবে, প্রেজেন্ট হয়ে যাবে। কিন্তু আইএনজি যদি থাকে, যদি মনে করো অক্সিলারি ভার্ব আগে থেকে দেওয়া আছে, তখন অক্সিলারি ভার্ব নিলাম। অক্সিলারি ভার্বের পর যদি মূল ভার্ব দেওয়া থাকতো, ওইটা চেঞ্জ করবো না। ওয়ালাইকুম আসসালাম। দে অফেন ইউজ মোবাইল ডিউরিং ক্লাস, তাহলে এখানে কি মূল ভার্ব ইউজ না, প্রেজেন্টে আছে না, কি ডু নট হবে ডন্ট, তারপর কি দে ইউজ, সরি অফেন আছে না, অফেন লিখে দিব। আমেরিকানরা অফেনটা বলে অফটেন, আর আমরা যদি ব্রিটিশ ইংরেজি শিখি তাই আমরা কি বলবো? অফেনই বলবো। ক্লিয়ার? তাহলে ডন্ট দে অফেন ইউজ মোবাইল ফোন, মোবাইল, তাই না? ফোন তো লিখি নাই, লিখেছি মোবাইল ডিউরিং ক্লাস। ফিজিক্যাল কোশ্চেন মার্ক, এটা খেয়াল রাখবা। শি অলসো অ্যাট জুস, তাহলে এখানে মোবাইল উঠতেছে, বসো সাইডে যাও। শি অলসো অ্যাট জুস, তাই এইখানে কি অ্যাট কি প্রেজেন্ট আছে নাকি পাস্টে আছে? অ্যাট প্রেজেন্ট আছে নাকি পাস্টে আছে? অ্যাট এর প্রেজেন্ট কি? হ্যাঁ, তাহলে অ্যাট পাস্টে আছে। শুরুতে কি নিব তাহলে? ডিড নট নিব না? ডিড নট, তারপর সাবজেক্ট শি, অলসো মতো অলসো লিখে দিব, আর ইট অ্যাট হয়ে যাবে কি? ইট। কারো বুঝতে সমস্যা হতে কোনো বোঝো নাই? এখানে দেখো, সাডেনলি আই ফরগেট এভরিথিং, সাবজেক্ট মূল ভার্ব, দেখছো? সাবজেক্ট মূল ভার্ব পাইছো? এখানে কিন্তু অ্যাডভার্বটা শুরুতে। সাধারণত অ্যাডভার্ব দ্বারা কি বুঝি? এমপিটি, মনে রাখবে। অ্যাডভার্ব মানে কি? যে ওয়ার্ডটা দ্বারা টিতে টাইম, টিতে যে ওয়ার্ড দ্বারা টাইম বোঝায়, যেমন টুমোরো অর্থ কি? আজ।
টুডে অর্থ কি? টুডে তো আজ, আর টুমোরো অর্থ কি? আগামীকাল। ইয়েস্টারডে অর্থ কি? গতকাল। নাও অর্থ এখন, দেন তখন। ইয়েস্টারডে গতকাল, টুমোরো আগামীকাল। বুঝতে পারছো? টুমোরো আগামীকাল মানে পরের দিন, আগের দিন না। ইয়েস্টারডে বলে আগের দিন, আজকের আগের দিন ইয়েস্টারডে গতকাল। এরা সাধারণত কি অ্যাডভার্ব অফ টাইম। আর একটা আছে সাম টাইমস, অর্থ কি মাঝে মাঝে, সাম টাইমস একসাথে। হ্যাঁ, এরা অ্যাডভার্ব। যদি এদেরকে যদি শুরুতে দেখো বুঝবে কি এরা অ্যাডভার্ব, এরা কখনো সাবজেক্ট না। সাবজেক্ট তাদের পরে থাকে আই। সামটাইমস আই ফরগেট এভরিথিং, নাও আই ক্যান ফরগেট, আই ক্যান রিমেম্বার ইট, এই ধরনের দেওয়া থাকবে সেন্টেন্স। এরা যখন দেওয়া থাকবে তখন কি এদেরকে শুরুতে আনবা না। অ্যাডভার্ব কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো অ্যাডভার্ব শুরুতে আসে না। তাহলে কি করব? ফরগেট তো মূল ভার্ব আছে, তাহলে কি শুরুতে কি নিব? ডু নট নিয়ে নিব, ডোন্ট। তারপর আই লিখবা। এবার ইচ্ছা করলে তুমি সাডেনলি কি এখানে লিখতে পারো, মূল ভার্বের আগে লিখবা, অথবা কি সবার শেষে নিয়ে নিবা। বুঝতে পারছো? তো আমার মনে হয় এখানে লিখলে বেশি সুন্দর লাগে। সাডেনলি ফরগেট এভরিথিং, কি হয়ে যায়? সব কিছু ভুলে যায় আর কি, এরকম। তাহলে আমি কি বুঝাতে পারলাম যে মূল ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে কি, সাধারণত মূল ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু নিব, পাস্টে থাকলে ডিড নিব, আর অ্যাডজেক্টিভ থাকলে কি ডাজ নিব। এবং যখন দেখবে অ্যাডভার্ব আছে মূল ভার্বের আগে, সেটা কি মূল ভার্বের আগে রেখে দিবা। আর যদি দেখো যে শুরুতে দেওয়া আছে তাহলে কি করবা? মূল ভার্বের আগে নিয়ে নিবা শুরুতে থাকলে। হোপ দ্যাট তোমরা খুব ক্লিয়ার বিষয়টা। তো চলো তারপর আমরা এবার করব হচ্ছে আরেকটা লাস্ট একটা, আর নাই তো এখানে সাধারণত 7-এ 6-এ এগুলাই থাকে, এর মধ্যে থাকে। চলো আমরা ডু এক্সক্লেমেটরি দেখি। কি দেখবো আমরা? ডু এক্সক্লেমেটরি। তোমরা একটা আসতে পারো, সাইলেন্ট থাকো। হ্যাঁ, তোমাদের তো টুল থাকলে দিয়ে বসতে দিও, ওদেরকে আসতে দিও সাইড করে। তাহলে দেখো আমরা এক্সক্লেমেটরি করবো। আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কেমন? এই সেন্টেন্সগুলো সাধারণত কি আনন্দ, দুঃখ, বেদনা বা হাসি খুশি বোঝায়। বুঝতে পারছো কথা? যেমন কি, যেমন মনে করো একটা সাধারণ কথা, তুমি দেখলা যে তোমার সামনে যেটা পাখি যাচ্ছে, এখন তুমি চাইলে কি এটাকে আনন্দ হিসেবে প্রকাশ করতে পারো না? কি চমৎকার পাখি যাচ্ছে ভাই রে ভাই, জীবনে প্রথম দেখলাম, এই পাখি ধরার জন্য কত চেষ্টা করতাম আগে, আর এখন কি কিনতেই পাওয়া যায়। তোমরা একসময় মানে যে যেমন টিয়া পাখি, ময়না পাখি, এই ধরনের পাখি কি একসময় কিন্তু পাওয়া যেত না, সচরাচর কিনতে পাওয়া যেত না, বা পাওয়া গেলে কি অনেক দাম। আর এখন মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, 300-400 টাকা দিয়ে এখন কিনতে পাওয়া যায় নাকি? এত অল্প দামে মনে হয় না, এত অল্প দামে কিনতে পাওয়া যায়। হাজারে দামে পাখির উপর নির্ভর করে। লাভ বার্ড এগুলো 400, 500, 600 টাকা কিনতে পাওয়া যায় জোড়া। তাই তাহলে পাখি সম্পর্কে আমার ধারণা তাহলে নাই একেবারে বলতে গেলে। আচ্ছা, তারপর আসো তাহলে অ্যাসার্টিভটি এক্সক্লেমেটরিতে যাই। অ্যাসার্টিভটি এক্সক্লেমেটরি করার নিয়মকে আনন্দ প্রকাশ করতে হবে বা দুঃখ প্রকাশ করতে হবে। ইস, এরকম দুর্ঘটনা হইতে পারে। বুঝতে পারছো? তো এটা গঠনটা কি? প্রথমে আসবে হোয়াট অথবা হাউ। কি আসবে? হোয়াট অথবা হাউ। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের হবে, তারপরে মূল ভার্বের পরেরটুকু কি হবে? শুনো, অনেকে লিখবে তোমাদের অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, কিন্তু অনেকে আবার অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ চিনে না, তখন তো আমাদের একটু কষ্ট হয়ে যায় করতে। বুঝতে পারছো? তখন এটা কি হয়ে যায়? টাফ হয়ে যায় বা ডিফিকাল্ট বা কষ্ট হয়ে যায় এটা। তাই আমরা একটু সহজে মনে রাখবো কি মূল ভার্বের পরেরটুকু, মূল ভার্বের পরেরটুকু, পরেরটুকু। আর আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। বুঝতে পারছো? ওই সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ বা কি দেওয়া থাকবে? অ্যাডভার্ব দেওয়া থাকবে ওইটা। তারপরে লিখবো বাকি অংশ। কি লিখবো? বাকি অংশ যেভাবে দেওয়া থাকে সেভাবে লিখবো। সেই একটা এক্সক্লেম চিহ্ন নিয়ে আসবো। সেই একটা কি নিয়ে আসবো? এক্সক্লেম চিহ্ন নিয়ে আসবো। যেমন দেখো, শি ইজ এ গুড স্টুডেন্ট। শি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে দেখো আমরা কি বলছি, শুরু থেকে হোয়াট অথবা হাউ নিব। তো এখন হোয়াট নিব নাকি হাউ নিব, কোনটা নিব? এখন আমরা বলেছি কি এক্সক্লেমেটরি করার নিয়ম কি শুরু থেকে হোয়াট অথবা হাউ। এখন কোনটা নিব? হোয়াট নিব নাকি হাউ নিব? বলো কোনটা নিব? হোয়াট কেন নিব? দেখো এই সেন্টেন্সে দেখো ভার্বের পরে দেখো যে সেন্টেন্সটা আছে সেখানে দেখো আর্টিকেল আছে। কি আছে? মনে রাখবো, যদি আর্টিকেল এ অথবা এন থাকে, কি
অ্যান্ড থাকলে শুরুতে হোয়াট দিয়ে শুরু করব, থাকলে কি দিয়ে শুরু করব, থাকলে হোয়াট দিয়ে শুরু করব। কি শুরু করবো জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করবো, বুঝতে পারছো? না তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে, কারণ এটা এই প্রাসঙ্গিক ক্লাস, সুতরাং সব কিছু ব্যাখ্যা করা দরকার নেই। তাহলে হোয়াট দিয়ে শুরু করব, তারপরে কি করবো বলছিলাম, ভার্বের পরেরটুকু কি, মূল ভার্বের পরেরটুকু। মূল ভার্ব কখনো থাকে, কখনো অক্সিলারি ভার্ব থাকে। দেখো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব কি আছে, তখন এই অক্সিলারি ভার্বটাই মূল ভার্বের কাজ করে, বুঝতে পারছো? যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব মূল ভার্ব দুইটাই থাকে, তখন প্রথমটার নাম হয়ে যায় অক্সিলারি ভার্ব, আর পরেরটার নাম হয়ে যায় কি, মূল ভার্ব। যেমন উই আর ইটিং রাইস, তাই না, আমরা কি ভাত খাচ্ছি, দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে ইটিং মূল ভার্ব। আর যখন এরকম হবে উই আর স্টুডেন্টস, উই আর নিউ স্টুডেন্টস, দেখো এখানে কি অক্সিলারি ভার্ব একটা, আর কোনো ভার্ব আছে না, তার মানে এখানে কি এটাই মূল ভার্ব। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা শুরুতে কি বললাম, হোয়াট নিব, তারপর কি মূল ভার্বের পরেরটুকু, ক্লিয়ার? তাহলে মূল ভার্ব কি আছে, ইজ আছে, তার পরেরটুকু কি আছে, এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট। তারপর বাকি অংশ যা আছে তাই কি আছে, শি ইজ আছে, এই যে শি ইজ। এখন দেখো তো কত চমৎকার লাগে শুনতে, হোয়াট এ গুড স্টুডেন্ট শি ইজ, কি চমৎকার, কি ভালোই না স্টুডেন্ট সে, কতই না ভালো স্টুডেন্ট সে, এরকম মনে হয় না শুনতে? এখন আর একটা সাধারণ কথা মনে করে এই যে লিখলাম, এখন লিখবো দেখো, ইটস ভেরি ফ্রেশ, ফ্রেশ ফ্লাওয়ার, খুব ফ্রেশ একটা ফ্লাওয়ার, কোনো ফরমালিন দেওয়া জীবিত রাখা হয় না তাকে। তাহলে এখানে কি নিব শুরুতে, হোয়াট নিব নাকি হাউ নিব? কেন? এখানে আর্টিকেল নেই, ভেরি গুড, তোমরা সবাই বুঝতে পারছো এটা অনেক ইজিলি। আর্টিকেল না থাকলে শুরুতে কি নিব, হাউ নিব। তারপর বলছিলাম কি মূল ভার্বের পরের থেকে, মূল ভার্ব কি আছে বা অক্সিলারি ভার্ব ইজ আছে, দেখছো? ইজের পরে কি আছে, ভেরি ফ্রেশ ফ্লাওয়ার। তাহলে ভ্যারিটা মনে রাখবা, ভ্যারি সর্বদা বাদ যায়, কি বাদ যায়, ভ্যারি বাদ যাবে, ভ্যারি বাদ যাবে। তাহলে কি ভ্যারি বাদ দিলে কি, ভ্যারি পরে কি আছে, ফ্রেশ, কি আছে, ফ্রেশ ফ্লাওয়ার, হাউ ফ্রেশ ফ্লাওয়ার। তারপর যা আছে তাই, ইট ইজ, ইট ইজ। এটা সেটা একটা কি চিহ্ন দিবা, একটা এক্সক্লেম চিহ্ন দিবা। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? আসলে বড় সেন্টেন্স থাকলে কি করবা, দিবা, দিতে হবে, নাহলে ভুল হবে। She has a wonderful doll for her elder sister, কার জন্য, তার ছোট বোনের জন্য, ইয়াঙ্গার সিস্টার কি, দেখো তাহলে শুরুতে কি নিব, হোয়াট অথবা হাউ, তাই না? এখানে কি নিব, এই যে অক্সিলারি তোর কি হোয়াট নিব, তারপর যা আছে পুরোটাই লিখবো। অনেকে বলতে পারে ভাই এত বড় সেন্টেন্স কোনটা নিব, এতখানি নিব নাকি পুরোটা নিব? আমার মতে পুরোটাই নিয়ে নিবা। কথা কি বুঝতে পারছো? আর নাম্বারও পাইয়ে যাবা, হোয়াট এ ওয়ান্ডারফুল ডল। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস পড়ছিলাম, মনে আছে ভয়েস পড়ার সময়, যে প্রিপোজিশনের আগেরটুকু মূল অবজেক্ট বা সাবজেক্ট হয়। তুমি ইচ্ছা করলে এতটুকু লেখা তারপর সি হ্যাজ লিখতে পারো, তারপর বাকি অংশ লিখতে পারো, মানে এটাই বলে লিখতে পারো, হোয়াট এ ওয়ান্ডারফুল ডল শি হ্যাজ ফর হার ইয়াঙ্গার সিস্টার, এভাবে লিখতে পারো। অথবা আমি এখন যেটা বলতেছি এটা একবার ইজি, পুরোটা একবার লিখে বলবো, হোয়াট এ ওয়ান্ডারফুল ডল, তারপর কি লিখবা, ফর হার ইয়াঙ্গার সিস্টার, তারপর কি হবে, শি হ্যাজ, শি হ্যাজ। এই যে শেষে কি এক্সক্লেম চিহ্ন তোমাকে দিতেই হবে, তোমাকে দিতেই হবে। তোমরা কি এটা ক্লিয়ার, বুঝতে পারছো? এখন যদি এই ধরনের সেন্টেন্স থাকে, আমি যদি পাখি হইতাম, তাই না, আমি যদি প্লেন হইতাম তাহলে কি, আমার চালাইতো মানুষ, আমি কি নিজে নিজে উঠতে পারতাম না? কিন্তু পাখি ওরাই ভালো, পাখি নিজে নিজে কি যেতে পারে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, কিন্তু প্লেন তো চালিয়ে যেতে পারে না, বুঝতে পারছো? আর প্লেন তো জড় পদার্থ, সে তো, তার তো জীবনও নাই। তাহলে দেখো এরকম যদি সেন্টেন্স, এটাকে ইংরেজিতে কিভাবে লেখে দেখো, আই উইশ, আই উইশ, আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম রে ভাই, বুঝছো? উই উইশ, আমরা, আমার ইচ্ছা, উই উইশ, উই আর ম্যাজিশিয়ান, আমরা সবাই যদি জাদুকর হইতাম। মনে আছে এরকম জাদুকরের কথা? হ্যাঁ, ওই আমরা যে গেলাম না ইয়াতে, হ্যাঁ লোকশিল্প জাদুঘরে গেলাম না, আমাদের সাথে একটা পিচ্চিয়া ছিল না,
কিছু কি বলছে জানো আমারে, স্যার ওইখানে কি জাদু দেখায়, কেমন কেমন জাদু। তো আমি তো ভাইয়া বলতে পারতেছি না আসলে জাদুটা বলতে যে ওইখানে জাদুঘর বলতে আসলে জাদু দেখায় এরকম না। ওইখানে তো মূলত কি পুরাতন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বা বিভিন্ন প্রাকৃতিক বা হচ্ছে মানুষের তৈরি বিভিন্ন কি পুরাতন জিনিস আছে, সেইগুলো রাখা হয়, সেটাকে জাদুঘর বোঝা। আসলে আসলে জাদু বলতে জাদু দেখাবে এরকম কিছু না। তাহলে উই আর এ ম্যাজিশিয়ান, আমরা যদি জাদুঘর হইতাম তো এখানে জাদুঘর হওয়ার দ্বারা কেউ এরকম কিছু না, বুঝতে পারছো? কই আছে, কই আছে? আচ্ছা আসো তাহলে উই আর ম্যাজিশিয়ান। তাহলে আসো আই উইশ আই আর বাট যখন দেখবো যে উইশ আছে, কি আছে, এই যে উইশ আছে, উইশের আগে দেখবো একটা সাবজেক্ট আছে, উইশের আগের সাবজেক্ট এবং পরের সাবজেক্ট কি একই না? আগের সাবজেক্ট আর পরের সাবজেক্ট একই না? তখন শুধু প্রথম সাবজেক্ট আর উইশ বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে সেখানে জাস্ট কি লিখবা, ইফ বসাইবা, কি বসাইবা, ইফ তারপর জাস্ট তাই, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হইতাম। এই যে এটার অর্থ কি, আমার ইচ্ছা ছিল আমি পাখি হইতাম, এটা স্বাভাবিক কথা। আর আমি যদি একটা পাখি হইতাম রে ভাই, এরকম, বুঝতে পারছো? তারপরটা তাহলে কি, ইফ উই ওয়ার ইফ ইউ আর ম্যাজিশিয়ান, বুঝছো? আমরা যদি কি হইতাম, জাদুকর হইতাম। হোপ দ্যাট ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? এটা বেশি কঠিন, কষ্ট লাগছে? আচ্ছা, তোমরা পরবর্তীতে আমাদের ক্লাস দেখবা না, সেখানে সবাই ক্লাস দিয়ে দেবো, সেখান থেকে কি সবাই উঠায় নিবা। আচ্ছা, আমাদের এক্সক্লেমেটরি এখানেই শেষ, ইন্টারোগেটিভও শেষ। তাহলে বাকি আছে কি আমাদের, জাস্ট একটু ভয়েস বাকি আছে না, ভয়েসটা বাকি আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর একটা চ্যাপ্টার, এটা একটু বড়, এটা মোটামুটি অনেক সময় লাগে, ওইটা আমরা পরে শিখবো, বুঝতে পারছো? ভয়েস, তাহলে ভয়েস কি অ্যাক্টিভ টু প্যাসিভ, তাই না? তাহলে অ্যাক্টিভ ভয়েস টু কি করবো এখন আমরা, বেশি না 4-5টা রুলস দেখবো আর কি, এমন না যে আহামরি অনেক কিছু করবো আমরা ইজিলি কয়েকটা রুলস দেখবো আর কি। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, তো আসো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করার নিয়ম আমাদের হাতে কিছু, আমরা জানি সব কিছু নিয়ম টেমন, তাই না? নিয়ম তো আমাদের জানা আছে, আমরা জাস্ট একটু প্র্যাকটিস করতেছি, রিভাইজ দিতেছি। আসো, শি ইজ ইটিং রাইস, সে কি খাচ্ছে, ভাত খাচ্ছে, তাই না? উই আর, আমরা, উই আর মেকিং, আমরা বানাচ্ছি, মেকিং আ কাইট, কি বানাচ্ছি, একটা ঘুড়ি বানাচ্ছি, তাই না? তারপর আসো, she has played কি ফুটবল, সে ফুটবল খেলতেছে, তাই না? আসো, এখানে আমরা কি বলছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি, প্রথমে কি থাকে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে সাধারণত কিভাবে থাকে, শুরুতে কি থাকে, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর থাকে মূল ভাব, তারপর থাকে কি, অবজেক্ট থাকে। কথা কি ক্লিয়ার? শুরুতে থাকে সাবজেক্ট, তারপর থাকে অক্সিলারি ভার্ব, তারপর থাকে মূল ভাব, তারপর থাকে কি, অবজেক্ট। ক্লিয়ার? তাহলে শুরুতে সাবজেক্ট নিলাম, সাবজেক্ট পাইছি, অক্সিলারি ভার্ব পাইছি, মূল ভাব পাইছি, অবজেক্ট পাইছি। তো আমাদের প্যাসিভ করার নিয়ম কি, প্রথমে কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, কাকে, অবজেক্টকে সাবজেক্ট করতে। তাহলে কি হবে, ফুটবল হয়ে যাবে কি, সাবজেক্ট না? ফুটবল তো একটা নাম, এই কারণে কি এটা পরিবর্তন হবে না। তারপরে ফুটবল তো থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি কি কখনো কি হ্যাজ হয়ে যায় কি হ্যাভ, কি হয়ে যায়, হ্যাজ কি হয়ে যায়, হ্যাভ হয়ে যায়। কিন্তু এখানে কি হ্যাজ হ্যাভ হবে, কেন হবে না? কারণ সাবজেক্টটা এখানে সিঙ্গুলারই, একজনই দেওয়া আছে, ফুটবল। ক্লিয়ার? তাহলে ফুটবল হ্যাজ, ক্লিয়ার? এতখানি বুঝছো, ফুটবল হ্যাজই থাকবে। কিন্তু আমরা কি বলেছিলাম, অক্সিলারি ভার্ব যদি আগের থেকে যদি থাকে, এই সেন্টেন্স থেকে আগের থেকে অক্সিলারি ভার্ব আসে না, হ্যাজটাকে এখানে আগের থেকে আসে না, এখানে যদি পূর্বের থেকে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কি করব, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে কি যুক্ত করবো আমরা, বিন যুক্ত করবো। কি যুক্ত করবো, এখানে কি হবে, হ্যাজ বিন, তারপরে তো এখানে মূল ভার্বের পাস পার্টিসিপল করাই আছে, তাই না? তাহলে কি প্লেইডই থাকবে, প্লেইড। তারপর একটা বাই দিব, ভদ্রভাবে বাই দিব সবসময়। ক্লিয়ার? বাই। তারপর সাবজেক্টে কি হবে, অবজেক্ট, সি আছে, সিয়ার অবজেক্ট কি বলো তো, এই শিয়ার অবজেক্ট কি, হার, হিয়ার অবজেক্ট কি, হিম, দের অবজেক্ট দেম, আর হচ্ছে আইয়ের অবজেক্ট কি হবে, মি, তাহলে উই এর অবজেক্ট আস, ইউর অবজেক্ট কি হবে, ইউই হবে। আর বাকি দুনিয়ার যা আছে, ইট থাকলে ইট হবে, নাম থাকলে নামই হবে। ক্লিয়ার কথা কি? আচ্ছা, তাহলে আসো, তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই, সি আছে, হয়ে যাবে কি তাহলে, হার। এটা আবার আরেক দুনিয়ার পড়ালেখা, মিলা দিও না, হ্যাঁ।
এখানে ভদ্রভাবে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। আশা করি এটা তোমাদের নিকট একবার ক্লিয়ার। তারপরে দেখো উই আর মেকিং আ কাইট। তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পাইলাম, মূল ভার্ব পাইলাম, হচ্ছে অবজেক্ট কে, তাহলে মূল ভার্বের পরেরটুকু সাধারণত অবজেক্ট। তাহলে এই কাইট হয়ে যাবে কি, এটা বলা তো হয়ে যাবে এ কাইট। এখানে সাবজেক্টটাকে সিঙ্গুলার, তাহলে আর হয়ে যাবে কি, আমরা জানি কি যখনই আমাদের এম ইজ আরে পড়াগুলো আসবে বা ওয়াজ ওয়ার, তখনই ভাববো কি কখনো ইজ আর হইতে পারে, ওয়াজ ওয়ার হইতে পারে, হ্যাজ হ্যাভ হইতে পারে, আবার ওয়ার থেকে কি ওয়াজ হইতে পারে, আর থেকে ইজ হয়ে যেতে পারে। এগুলো আমাদের কি ব্রেনে সবসময় কি গাইডটা রাখতে হবে, তাই না? আর দরকার হলে কি আমরা মানে প্রকাশ করে দিব আমরা। তো এখানে কি আছে, এ কাইট। এ কাইট কয়টা কাইট? একটা না? তো এই একটা কাইটের পরে কি আর কখনো বসে? কি বসে? ইজ বসে। এ কাইট ইজ। আর যদি বলছিলাম কি যে যদি অ্যামিজার আগের থেকে থাকে, কোথা থেকে? এই সেন্টেন্স থেকে আগের থেকে আসে না? এই সেন্টেন্সে ভার্বের নাম কি অ্যামিজারের বলতে পারবা? এইগুলোর নাম কি? অক্সিলারি ভার্ব 4 প্রকার, তার ভিতরে এদের নাম আছে না? এটা থাকলে কি যুক্ত করবো আমরা? বিং যুক্ত করব। কি যুক্ত করব? তোমাদের দেখবা বইয়ে লেখা আছে অনেক বইয়ে, যে এগুলোকে বলে টু বি অক্সিলারি ভার্ব। কি বলে? টু বি অক্সিলারি ভার্ব। কথা কি বুঝতে পারছো? আর এদেরকে কি বলে? টু হ্যাভ অক্সিলারি ভার্ব। কি বলে? হ্যাজ, হ্যাভ, হ্যাড। ক্লিয়ার? তাহলে অ্যামিজার ওয়াজার থাকলে কি যুক্ত হবে? সাধারণত বিং যুক্ত হবে। আরেকটা আছে শ্যাল বি, উইল বি আছে। এটা লেখা দেই, তোমরা একটু মুখস্থ রেখে দিও। শ্যাল বি বা উইল বি। বা আরেকটা সহজ রুলস আছে, যখন দেখবা কি মূল ভার্ব কি আইএনজি আছে, কি আছে? মূল ভার্ব যদি দেখো আইএনজি আছে, তারপরে কি আইএনজি থাকলে বিং যুক্ত করবা। বুঝতে পারছো? আইএনজি থাকলে তাহলে ইজ বি ই আই এন জি, বিং। তারপরে কি হবে? আমরা বলছিলাম ভার্বের 5টা ফর্ম লিখছিলাম আমরা এখানে। ভার্বের 5টা ফর্ম প্রথমে একবার শুরু ক্লাসের। তাহলে ভার্বের 5টা ফর্ম, তাহলে আমরা কোন ফর্ম লিখবো? সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মেকিং এর পাস্ট পার্টিসিপল কি? মেক, মেড, মেড। বলছিলাম মনে আছে? বিং মেড। তারপর একটা বাই দিয়ে দিব ভদ্রভাবে, মনে আছে? মূল ভার্বের পরে কি দিব? বাই দিব। তারপরে কি করবো? সাবজেক্ট কি অবজেক্ট? সাবজেক্ট আছে কি? উই। উই হয়ে যাবে কি? আস। এই শেষেটা ফুল স্টপ। ক্লিয়ার? আশা করি খুব ক্লিয়ার। তার উপরটা দেখো শি ইজ ইটিং রাইস। তাহলে এখানে ইজ ইটিং রাইস আছে, তাহলে কি হবে জানো? তাহলে রাইস, আর ভার্বটা এখানে সিঙ্গুলার করে আছে, তাহলে রাইস ইজ বি ই আই এন জি, বিং ইটেন, তাই না? বাই, বাই হার। ক্লিয়ার? চলো এখানে আমরা আরেকটা উদাহরণ করব। শি উইল হেল্প মি। সে তো আমাকে সাহায্য করবে ভাই। আমার না কেন মুখে বারবার শি আসে। আচ্ছা তাহলে এখানে মি পাইলাম, অবজেক্ট কি পেয়েছি? হ্যাঁ, যদি এরকম দেখো আমরা বলছি কি মূল ভার্বের পরে কি অবজেক্ট, কার পরে? এটা অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। কিন্তু অবজেক্ট যদি এরকম থাকে, মি এর পর আর কিছু দেওয়া আছে, শি উইল হেল্প মি ফর গেটিং মোর মানি। যত আমাকে সাহায্য করবে তত সে টাকা পাবে, তাই না? এই টাকার জন্য সে আমাকে সাহায্য করবে। এখানে অবজেক্ট এখন কোনটা? কোনটা অবজেক্ট? সিঙ্গুলার টাইপ। আই, মি অবজেক্ট না? মি একাই অবজেক্ট। যদি তারপরে যদি আরো বেশি কিছু থাকে, সেটা কি অবজেক্ট? না। বুঝতে পারছো? তাহলে শি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই যে মিটা হয়ে যাবে কি? আই। ক্লিয়ার? আয়ের পরে কি বসে? আই উইল, তাই না? আয়ের পরে উইলে বসে, আবার শ্যালও বসে। ইচ্ছা করলে কি উইলকে তুমি শ্যাল বানাইতে পারবা। আর যদি ওখানে দেখবা কি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট আছে, কারা আছে? এদের নাম কি? এদেরকে বলে কি? মডেল অক্সিলারি ভার্ব। কি বলে? এখন লেখলে লাইনে আসবে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই গোয়িং টুটা না লেখা রাখো, এটা থাকে তোমাদের কয়েকটা উদাহরণে, বুঝছো? গোয়িং টুও থাকে, ডেয়ার টুও থাকে, মোটামুটি সবই থাকে। যখন উপরে ক্লাস হবে তখন দেখবা। এ থাকলে কি যুক্ত করব? বি যুক্ত হবে। কি যুক্ত হবে? তাহলে আমরা 3টা ক্যাটাগরি অক্সিলারি ভার্ব পাইলাম। একটা কি? টু বি অক্সিলারি ভার্ব, অ্যাম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি। এরা থাকলে কি যুক্ত হবে? প্যাসিভ কোশ্চেন বি ই আই এন জি যুক্ত হবে, বিং যুক্ত হবে। আর যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, তাহলে কি যুক্ত হবে? হ্যাভ বিন যুক্ত হবে। কি যুক্ত হবে? আর যদি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, গোয়িং টু, ডেয়ার টু, নিড টু, ডু, ডিড, এই কয়টা নিড টু পর্যন্ত, হ্যাঁ, এই কয়টা থাকলে কি যুক্ত হবে? বি যুক্ত হবে। কথা কি ক্লিয়ার? তাহলে আই শ্যাল, তারপর কি হবে? বি যুক্ত করবে একটা। হেল্পে পাস পার্টিসিপল কি হবে? হেল্পড। তারপর বাই লিখবা, বাই শিওর অবজেক্ট কি হবে? হার। তারপর তুমি অতিরিক্ত কথা লাগবে, ফর গেটিং মোর মানি। ইচ্ছা করলে তুমি কিন্তু এই যে ফর গেটিং মোর মানি, এটা বাইয়ের আগে লিখতে পারতো, অর্থাৎ মূল ভাবের পর থেকে লিখতে পারতাম, ফর গেটিং মোর মানি। আশা করি ক্লিয়ার। তোমরা কি বুঝতে পারছো একেবারে? তো এখানে সব কটা কারণ হয়ে গেছে, অনেক লিখছি এখানে। তো চলো তারপর আমরা আরেকটু করি, আর 2টা রুলস করব, করে শেষ দিব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করব, সেটা আমরা এখন করব, তাই না?
যেমন উই পলিট ওয়াটার, আমরা কি করি জানো, আমরা পানি দূষণ করি না? পলিট অর্থ কি? দূষণ করা। উই পলিট ওয়াটার, আমরা পানি দূষণ করি। নাও, এখন। দে হেল্প আস, তারা এখন কি করে? আমাদেরকে সাহায্য করে। ফাদার গেভ মি এ মোবাইল ফোন, এটা তোমাদের থাকে, দেখবো অনেক জায়গায়। ফাদার গেভ মি মানি, এ বুক, এই ধরনের। হ্যাঁ, একটা টিচ দিয়া, এই গেভ আর টিচের নিয়মটা একটু আলাদা, এটা তোমাদের একসাথে আমি একবারে দেখাই দিব। বাবা আমাকে কি শিক্ষা দেয়? ফাদার টিচেস মি, TES টিচেস মি। বাবা আমাকে শিক্ষা দেয় এ লেসন, একটা পাঠ আমাকে শিখাচ্ছিল বাবা। দেখো অক্সিলারি ভার্ব না থাকলে কি নিব? সবসময় অ্যামিজ আর ওয়াজ আর নিতে হয়, জানো তো তোমরা? তাহলে উই পলিট ওয়াটার, তাহলে এই বাক্যে অবজেক্টকে ওয়াটার, তাই না? ওয়াটারকে শুরুতে নিয়ে আসলাম, ওয়াটার নিয়ে এসে ওয়াটারকে শুরুতে, তারপরে কি বসাবো আমরা? অবশ্যই কি আমাদের অক্সিলারি ভার্ব লাগবে না? এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? এই সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব নাই, না থাকলে আমরা কি করবো জানো? অক্সিলারি ভার্ব না থাকলে কি করব? অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কি করব? কথা বলো না, তোমরা কি ভুলে গেছো? অক্সিলারি ভার্ব না থাকলে কি এম, ইজ, আর, অথবা কি ওয়াজ ওয়ার নিব, ওয়াজ ওয়ার নিব। কখন অ্যামিজার নিব? মূল ভার্ব যদি কি থাকে, মূল ভার্ব প্রেজেন্টে থাকলে মূল ভার্ব। আর কখন ওয়াজ বা ওয়ার নিব? মূল ভার্ব কি পাস্টে থাকলে, পাস্টে, মূল ভার্ব PAST, পাস্টে। হ্যাঁ, মূল ভার্ব পাস্টে থাকলে কি ওয়াজ বা ওয়ার নিব। ক্লিয়ার? তারপর আসো, তাহলে এখানে কি পলিউট কি প্রেজেন্টে না? পলিউট, পলিউটেড, পলিউটেড, তাহলে প্রেজেন্টে তো মানে কি অ্যামিজার, তাহলে ওয়াটার তো সিঙ্গুলার, তাহলে কি ওয়াটার ইজ। ওরা মনোযোগ দাও, ওয়াটার ইজ, তবে কি মূল ভার্ব কি হবে? পাস্ট পার্টিসিপল, তাহলে কি হবে? পলিউটেড, ওয়াটার ইজ পলিউটেড, তারপর কি হবে? একটা বাই দিয়ে দিবে, বলতে আমরা মূল ভাবে পরে কি হবে সবসময়? বাই। তারপর কি উই এর অবজেক্ট হবে কি? আস। নাও দে হেল্প আস, এই যে আমরা বলছিলাম না গত ক্লাসে, এই ক্লাসেই তো আমরা বললাম না, নাও, সামটাইমস, সাডেনলি, টুমোরো, ইয়েস্টারডে, দেন, এরা কি? এরা হচ্ছে অ্যাডভার্ব। এরা কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে বসে। ইন্টারগেটিভ করার সময় এরা কি মূল ভাবে আগে চলে যায়, তাই না? বা কখনো সেন্টেন্সের শেষে চলে যায়। কিন্তু কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় এরা জায়গায় থাকে, এদেরকে চেঞ্জ করবা। এরা শুরুতে আছে, শুরুতেই থাকবে। বেহায়া, চেঞ্জ হবে না, বুঝতে পারছো? তাহলে নাও দে হেল্প আস, তাহলে এখানে এবার কি করবো? এবার অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কি আছে? আস আছে, আস হয়ে যাবে কি উই আস পড়ছিল না, ডাইরেক্ট অবজেক্টকে উই বানালাম। তারপরে কি অক্সিলারি ভার্ব তো অবশ্যই লাগবে, এখানে হেল্প কি প্রেজেন্টে আছে না, তাহলে কি অ্যামিজার নিব। আর আমরা কি জানি উই এর পরে কি বসে? আর বসে না? উই আর, হেল্পে পাস পার্টিসিপল কি হবে? হেল্পড। উই আর হেল্পড বাই, দের অবজেক্ট হবে কি? দেম না? শেষ। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? ফাদার গেভ মি এ মোবাইল ফোন, এখানে দেখো ফাদার দিল আমাকে, কি দিয়েছিল? কি আমাকে এই মোবাইল ফোন, একটা মোবাইল ফোন দিয়েছে। দেখো সাধারণত ভার্বকে কাকে? ভার্বকে হোয়াট দিয়ে, কি দিয়ে? WHAT, হোয়াট বা হুম। WHOM, হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাইবা সেটাকে অবজেক্ট বলে। সেটাকে কি বলে? ভার্ব কোন কাকে? এখানে গিভ তো দেওয়া না, গিভকে প্রশ্ন করতো কি দিয়েছে, কি দিয়েছে? মোবাইল ফোন, উত্তর আছে। তার মানে মোবাইল ফোনটা কি অবজেক্ট। আবার কাকে দিয়েছে? আমাকে। কাকে? আমাকে, এই যেটা অবজেক্ট। তাই এখানে কয়টা অবজেক্ট? দুইটা অবজেক্ট। কয়টা অবজেক্ট? একটা কি ব্যক্তিবাচক অবজেক্ট, কোন একটা কি? ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। আর একটা কি? বস্তুবাচক। এটা মনে করেছিলাম তোমাদেরকে, তাই না? এই সাধারণত এই বস্তুবাচক এই ক্ষেত্রে শুধু এর বাইরে থাকে না, সাধারণত গিভ আর টিচের সাথে এটা সম্পর্কিত, বুঝছো? যখন দেখবো যে একটা ব্যক্তিবাচক আর একটা কি বস্তুবাচক, এই সমস্ত ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? যখন দেখবো কি একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, এই সমস্ত ক্ষেত্রে বস্তুবাচক অবজেক্টটাকে আগে নিব। কাকে আগে নিব? বস্তুবাচক। তাহলে এ মোবাইল ফোন, এই কথাগুলো তোমরা লিখে রাখবা খাতায়, যখন আমি তোমার খাতায় যখন উঠাইবা। তাহলে এ মোবাইল ফোন, তারপরে কি মূল ভার্ব, অক্সিলারি ভার্ব লাগবে, তাই না? মূল ভার্ব কে? গেভ না? প্রেজেন্ট আছে নাকি পাস্ট আছে? অবশ্যই পাস্ট আছে, তাহলে কি হবে? গেভের পাস্ট কি হবে? হ্যাঁ, ওয়াজ বা ওয়্যার আসবে। তাহলে এই মোবাইল ফোন কি আছে? পাস্টে আছে না? তাহলে কি ওয়াজ হবে না? এই মোবাইল ফোন ওয়াজ। তারপরে মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল গিভেন। তারপর কি করবো জানো? ওই যে বাই ফাদার, তাই না? বাই ফাদার লিখে দিবা, বাই ফাদার। আর এই যে অবজেক্টটা থেকে না মি, তার আগে একটা টু বসাইবা, টু মি, আমাকে দিয়েছে।
ইচ্ছা করলে টু মিটাকে তুমি বাইরে আগে লিখতে পারো, গিভেন টু মি বাই ফাদার। আরেকটা দেখো, ফাদার টিচেস মি এ লেসন, বাবা আমাকে কি শেখায়, একটা লেসন শিখাইতেছে, এটা কি অবজেক্ট হয় না? কি শেখায়? লেসন মানে পাঠ, এটা পড়াশোনা শিখাচ্ছে কিছু একটা, আমাকে শিখায়, তাহলে কি কোনটা আনবো আগে? অবজেক্ট বস্তুবাচকটা আগে আনবো। এ লেসন টিচেস করে প্রেজেন্টে না, তাহলে আমি তার, তাহলে কি এ লেসন ইজ, টিচার পাস পার্টিসিপল কি টট, ক্লিয়ার? তবে এখানে ইচ্ছা করে কি লিখে দিতে পারো টু মি বাই ফাদার। আশা করি এটা তোমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছো এটা তোমরা? আমি আরেকটা এক্সাম্পল লিখে আজকে আমাদের ক্লাস এখানে কি করব, আমরা ইতিতে আনবো। আবার আসবো আমরা কি আগামীকালকের পরের দিন, অর্থাৎ আজকে কি বার? শনিবার। আবার সোমবারে আমরা একই সময় আসবো উক্ত ক্লাস নিয়ে। তো দেখো তাহলে একটা উদাহরণ দিব, যেমন সি অলওয়েজ, সে সর্বদা, স্টেইজ করে, থাকে কোথায়? স্টপস হার ক্লাস, হার কার, তার গাড়িটা সে সবসময় কি স্টপ করে থামায়, কোথায়? অ্যাট রোড, রাস্তায় থামায়, অ্যাট রোড সাইড। তাহলে এখানে সাবজেক্ট পাইলা, অলওয়েজটা কি মূল ভার্ব নাকি অ্যাডভার্ব? মনে আছে? অলওয়েজ, অফেন, অলসো, এরা কি সবসময় অ্যাডভার্ব, অলরেডি, রিসেন্টলি। তো এদের পরে মূল ভার্ব পাইছো, তাহলে হার কার, তার গাড়ি, এটা পুরোটা মিলে একটা অবজেক্ট, তার গাড়ি, মালিকানা বোঝাচ্ছে না, পুরোটা মিলে একটা অবজেক্ট। ওই যে প্রিপোজিশন আগেরটুকু, প্রিপোজিশন কি আছে? অ্যাট, ইন, ইনটু, অফ, ফর, বাই, সাধারণত প্রিপোজিশনের আগেরটুকু কি হয়? অবজেক্ট হয়, পুরোটা না। এই যে মূল ভার্বের পর থেকে প্রিপোজিশনের আগ থেকে, মূল ভার্বের পর থেকে প্রিপোজিশন আগ থেকে, প্রিপোজিশন হচ্ছে অ্যাট, যাদের জানা নেই তাদের জন্য আমরা কিছু প্রিপোজিশন লিখি, অ্যাট, ইন, ইনটু, টু, অফ, ফর, তারপর কি হবে? বাই, বিটুইন, তাই না? বা এফআরওএম, ফ্রম আছে, অনেক আছে, অন, ইট, আপ, মেনগুলোতে লিখি নেই, তাই না? আর লিখে দিই তাহলে, অন, আপ, তাই না? ওভার, ডাউন, ডাউন কি লিখেছি একবার? না। এই ধরনের আরো অনেক ওয়ার্ড আছে প্রিপোজিশন, মোটামুটি 50-60টা আছে। তো এই প্রিপোজিশনে আগ পর্যন্ত অবজেক্ট, শুধুমাত্র অফ ব্যতীত, অফ, এই অফ ব্যতীত, অফের আগেরটুকু অবজেক্ট, পরটুকু অবজেক্ট, ক্লিয়ার? তাহলে হার কারটা আগে আসবে, হার কার, তারপর একটা অক্সিলারি ভার্ব তো অবশ্যই লাগবে। মূল ভার্ব কি স্টপ প্রেজেন্ট আছে, তার কি হবে না? ইজ। এবার কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মনে আছে? কিন্তু না, তার আগে কি একটা শেষরা মার্কে অলওয়েজ আছে না? সে সবসময় কি মূল ভার্বকে সাথে সাথে লাগে থাকে, সে সবসময়, বুঝতে পারছো? ফুটবল খেলা দেখো না, স্ট্রাইকের পিছনে বিপরীত দলের খেলোয়াড়রা সবসময় লাগে থাকে না, ভালো খেলোয়াড় যারা, তাদের থেকে ছাড়ে না, পারলে 3 জন মিলে গার্ড দেয় তারে, তার কাছে যেন বল গেলে যেন কি পাস করা যায় বা নিয়ে নেওয়া যায়। তো সি ইজ অলওয়েজ, তারপর কি স্টপের পাস্ট পার্টিসিপল কি স্টপ, STOPPED, স্টপ, ক্লিয়ার? টিফিনে দেখবা তোমাদের এরকম কিছু বন্ধু আছে যারা দেখবো অন্যটা খাওয়ার চিন্তা করে, দেখবা যে তুমি টিফিন পাইছো, তুমি 20 টাকা আনছো, তোমার চিন্তা ভাবনা তুমি 1 লাখ খাইবাটা চিপস, দেখবা যে তুমি খাইতেই পারবো না, কোনো না কোনো ভাবে হাজির হয়ে যাইবো, অ্যাটাক, বুঝতে পারছো? মানে এরকম কিছু থাকবেই সব জায়গায়। তো এখানে কে এরকম অ্যাডভার্ব কি যারা মূল ভার্বের আগে সবসময় কি লেগে থাকে, তাহলে ইজ অলওয়েজ স্টপড বাই, শিওর অবজেক্টটা কি হবে? হার, অ্যাট রোড সাইড, অ্যাট রোড সাইড। তাহলে আমরা এইটা থেকে কি শিখলাম, যে এইখানে অ্যাডভার্ব যদি মূল ভার্বের আগে থাকে সেটা কি মূল ভার্বের আগে রেখে দিব, ক্লিয়ার? তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। তো তোমরা ভালোভাবে যারা দেখোনি ক্লাসটা অবশ্যই কি পরবর্তী দেখে নিবা আর উঠায় নিবা সুন্দরভাবে। তো সুপ্রিয় শ্রোতাবিন্দুরা, আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আমাদের ক্লাসে ছিলেন। আশা করি আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলো উপভোগ করবেন। আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।